চ্যাপ্টার ৩৩০ শ্যারন এবং ম্যারিকের দর্শন। সাহায্য। ক্লাইন মনে মনে শব্দটা উচ্চারণ করল আর কিছুক্ষণের জন্য একটু হতবাক হয়ে গেল। আগে যখন শ্যারন তাকে ৩ দিন ধরে রক্ষা করার মিশন নিয়েছিল, সেটা মূলত টাকার জন্যই ছিল। একজন সিকোয়েন্স ৫ এক্সপার্ট এমন একটা মিশন নিতে রাজি হবে, এর সম্ভাবনাই আসলে খুব কম। এটা হয়তো ভাগ্যের জোরে মিলে যেতে পারে, কিন্তু জোর করে আদায় করার মতো কিছু না। তাছাড়া সেই সময় ক্লাইন নিজের জীবন বাঁচাতে মরিয়া হয়ে উঠেছিল। সে এতটাই পাগলপাড়া অবস্থায় ছিল যে আশার ছোট একটা টুকরো সে হাতছাড়া করতে রাজি ছিল না। তাই টাকার জন্য হলেও এমন একজন শক্তিশালী বিয়ন্ডারের সাহায্য পাওয়ায় সে এখনও ভেতরে ভেতরে দারুণ কৃতজ্ঞ। কিন্তু ওটাই ছিল সব। নিজের সামর্থ্য আর পরিস্থিতির কথা একদম ভুলে গিয়ে শুধু অন্য পক্ষের খাতিরে সে কোনো অজানা ভয়ানক বিপদের মাঝে ঝাঁপিয়ে পড়বে না। ক্লাইনের আসল পরিকল্পনা ছিল লিটল সানের কাছ থেকে পাওয়া মিস্টিসিজমের জ্ঞানগুলো যে প্রি ক্যাটাক্লিজম বা মহাপ্রলয়ের আগের যুগের, সেটা নিশ্চিত করা। সেই যুগে যেসব প্রাচীন দেবতারা রাজত্ব করত, তাদের সাথে বর্তমানের ৭ ঈশ্বর বা ইভিল গডদের কোনো মিল আছে বলে মনে হয় না। তাই এটা খুব স্বাভাবিক যে দুই সময়ের মিস্টিসিজম সিস্টেমের মাঝে বিশাল একটা পার্থক্য থাকবে। তাই খুঁটিনাটি সব জানার পরও সে ইচ্ছেমতো ওগুলো পরীক্ষা করে দেখার সাহস পায়নি। কোনগুলো এখনও কাজ করে আর কোনগুলো একদম অকেজো হয়ে গেছে, সেটা জানার জন্য তাকে পরোক্ষভাবে প্রমাণ জোগাড় করতে হবে। এটা ঠিক আগের সেই স্যাক্রিফিশিয়াল রিচুয়ালের মতোই। ক্লাইন দ্য সানের কাছ থেকে আগেই নিয়মকানুনগুলো জেনে নিয়েছিল, কিন্তু মিস্টার আজিকের চিঠির উত্তর না পাওয়া পর্যন্ত সে ওই পরীক্ষাটা করার সাহস করেনি। অপ্রত্যাশিত কোনো দুর্ঘটনা যেন না ঘটে, সেটা নিশ্চিত করতেই এই সতর্কতা। দ্য হ্যাংড ম্যানের কথা ধরলে সে চার্চ অব স্টর্মসের বিশপ বা ক্যাপ্টেন পদের কেউ হবে, তাই তার কাছেও নিশ্চিতভাবে মিস্টিসিজমের বেশ ভালো জ্ঞান আছে। তবে সমস্যা হল তার জ্ঞানগুলো বড্ড বেশি অর্থোডক্স আর সরাসরি লর্ড অব স্টর্মসের ডোমেইনের সাথে জড়িত। তাই ক্লাইনের ব্যবহারের জন্য এগুলো খুব একটা মানানসই নাও হতে পারে। সব রিচুয়াল তো আর নিজের কাছে সাহায্য চেয়ে করা যায় না। তাছাড়া নিজের কাছে প্রার্থনা করতে গেলে স্পিরিচুয়ালিটির ওপর যে বিশাল চাপ পড়বে, সেটাও তাকে মাথায় রাখতে হবে। এই সব কথা ভেবেই ক্লাইন তার মনোযোগ ঘোরালো একটা গোপন সংগঠনের সাবেক 2 সদস্যের দিকে, শ্যারন আর ম্যারিক। ওদের কাছে যে জ্ঞান আছে সেটা ওয়াইল্ড বিয়ন্ডারদের রেফারেন্স হিসেবে ব্যবহারের জন্য অনেক বেশি উপযুক্ত। তাছাড়া ওদের কাছে এমন কিছু অদ্ভুত আর আনঅর্থোডক্স পদ্ধতি আছে যেগুলো সত্যিই দারুণ কাজে দেয়। অবশ্য এর মানে এই নয় যে সে দ্য সান আর দ্য হ্যাংড ম্যানের সাথে তথ্য আদান প্রদান করা ছেড়ে দেবে। প্রাচীন যুগের জ্ঞান, অর্থোডক্স জ্ঞান আর গোপন আনঅর্থোডক্স জ্ঞান, এই সব কিছু মিলিয়ে সে হয়ে উঠবে আরও স্বয়ংসম্পূর্ণ। মিস্টিসিজম সম্পর্কে তার ধারণা হবে আরও অনেক বেশি গভীর। আর ঠিক এটাই তো ক্লাইন চাইছিল। সে কখনোই ভুলে যায়নি যে তার চূড়ান্ত লক্ষ্য হল পৃথিবীতে ফিরে যাওয়া। তাই মিস্টিসিজমের জ্ঞান যত বেশি থাকবে তার জন্য ততই মঙ্গল। যত বেশি বিস্তারিত হবে ততই ভালো। জ্ঞান যত গভীর হবে ততই চমৎকার। অবশ্য এই লক্ষ্যের পেছনে ছোটার প্রধান শর্তই হল ইনসে জ্যাঙ্গুইলকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া আর নিজের ও ক্যাপ্টেনের মৃত্যুর বদলা নেওয়া। ক্লাইন শ্যারন আর ম্যারিকের দিকে তাকালো, তারপর ঠোঁটের কোণে হালকা হাসি ফুটিয়ে বলল, রাজি হওয়ার আগে আমার জানা দরকার ঠিক কী ধরনের সাহায্য তোমাদের প্রয়োজন। নিজের জীবন নিয়ে আমি কোনো রসিকতা করব না, আর আমার পক্ষে সেটা করা সম্ভব না। মাথায় ছোট্ট একটা কালো টুপি পরা শ্যারন আলতো করে মাথা নেড়ে ক্লাইনের কথায় সায় দিল। অন্যদিকে বসে থাকা ম্যারিক একটু সামনের দিকে ঝুঁকে এলো, তারপর নিজের হাতের মুঠিটা মুখের কাছে রাখল। আমরা আসলে বেশ পুরনো আর গোপন একটা সংগঠনের সদস্য ছিলাম, সেটা আমি আন্দাজ করতে পারছি। ক্লাইন নিজের চেহারায় একটা গম্ভীর আর নির্বিকার ভাব ধরে রাখল। 5th ইপকের শুরুর দিকে ওই সংগঠনটা গড়ে ওঠে। তখন বার্সার্ক সিয়ের বিধ্বংসী ঝড় নর্দার্ন আর সাউদার্ন কন্টিনেন্টকে আলাদা করে দিয়েছিল, যার ফলে সাউদার্ন কন্টিনেন্টে হাইল্যান্ডস কিংডম আর পাজ কিংডম তৈরি হয়। তবে আমি শুধু সংগঠনটা গড়ে ওঠার সময়ের কথা বলছি। এই সংগঠনের শিকড় খুঁজলে 4th ইপকেরও আগে চলে যেতে হবে, একদম ক্যাটাক্লিজমেরও আগের যুগে। ফ্যাকাসে চেহারার ম্যারিক একটানা বলে চলল। সেটাও আমার জানা আছে। রোজ স্কুল অফ থট, তাই না? এর শেকড় সেই মিউট্যান্ট কিংয়ের সময় পর্যন্ত ছড়ানো। ক্লাইন মনোযোগ দিয়ে শোনার ভান করল। ম্যারিক তার কিছুটা উস্কোখুস্কো চুলচুলকে নিয়ে বলল, ওই সংগঠনটা একজন ইভিল গডের উপাসনা করে। তারা বিশ্বাস করে যে জাদু হল এমন এক ধরনের বিজ্ঞান আর শিল্প যা মানুষের কোনো কিছু বদলানোর ইচ্ছাশক্তির ওপর ভিত্তি করে কাজ করে। এর জন্য আইন শৃঙ্খলা সহ সম্পূর্ণ একটা ধর্মীয় রিচুয়াল সিস্টেম প্রতিষ্ঠা করা প্রয়োজন। হ্যাঁ, নর্দার্ন কন্টিনেন্টের আক্রমণের আগে পাজ ভ্যালি আর স্টার হাইল্যান্ডসে চার্চ অব দ্য গড অফ ডেথের পাশাপাশি তারাও একটা অর্থোডক্স সংগঠন হিসেবে পরিচিত ছিল। একই সাথে তারা এটাও বিশ্বাস করত যে তাদের ইচ্ছাশক্তিগুলোর জন্ম হয় নানা ধরনের কামনা বাসনা থেকে। বিয়ন্ডার শক্তির সাথে এই বাসনাগুলো মিলিয়ে তারা এমন সব অবিশ্বাস্য কাজ করতে পারত যা কল্পনাও করা যায় না।
এই ধ্যান ধারণাগুলোর কারণেই তারা একটা প্রাচীন আর রক্তক্ষয়ী আদিম স্যাক্রিফাইসের প্রথা টিকিয়ে রেখেছিল। জ্যান্ত মানুষের চামড়া ছাড়ানো থেকে শুরু করে বাচ্চাদের মাথার খুলি রিচুয়ালের কাজে ব্যবহার করা সবই চলত সেখানে। এর মাধ্যমে অসংখ্য অনুসারীকে তারা নিজেদের ভয়ঙ্কর সব বাসনা উগড়ে দেওয়ার সুযোগ করে দিত। এত ভয়ঙ্কর নিষ্ঠুরতা আমরা কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না। তাছাড়া তারা যেভাবে নিজেদের কামনা বাসনাগুলো মেটাত সেটাও আমাদের কাছে খুব আপত্তিকর মনে হয়েছিল। তাই আমরা সংগঠনটা থেকে পালানোর একটা সুযোগ খুঁজছিলাম। বাসনা মেটানোর উপায় আপত্তি? ক্লাইন জানত যে রোজ স্কুল অফ থট তাদের রক্তক্ষয়ী স্যাক্রিফাইসের জন্য কুখ্যাত, তাই প্রথম কারণটা নিয়ে তার খুব একটা কৌতূহল ছিল না। সোনালি চুলের কালো পোশাক পরা শ্যারন এক অদ্ভুত মায়াবী গলায় উত্তর দিল, ওদের পদ্ধতি হল নিজেদের বাসনায় গা ভাসানো আর সব জ্বালিয়ে ছাই করে দেওয়া, কিন্তু আমাদের দর্শন হল বাসনাকে দমন করা আর সংযম দেখানো। তাহলে ব্যাপারটা এই। ক্লাইনের হুট করেই প্রিজনার সিকোয়েন্সের বর্ণনাটার কথা মনে পড়ে গেল। শরীর হল হৃদয়ের খাঁচা, আর এই পৃথিবী হল শরীরের খাঁচা। উন্মাদনাকে শেকল পরানো হয় আর বাসনাকে করে রাখা হয় অবদমিত। রোজ স্কুল অফ থট যদি সত্যি সত্যি প্রিজনারের মিউট্যান্ট পাথওয়েটা আয়ত্ত করে থাকে, তাহলে মিস শ্যারন আর ম্যারিকের দর্শনটাই অ্যাক্টিং মেথডের প্রয়োজনের সাথে সবচেয়ে বেশি মানানসই। অন্য সদস্যরা এই ব্যাপারটা কেন ধরতে পারল না? এটা তো ঠিক মিলছে না। সে হালকা ভ্রু কোঁচকাল। তার প্রতিক্রিয়া দেখে ম্যারিক ভাবল সে হয়তো বুঝতে পারেনি, তাই কিছুটা ফ্যাসফ্যাসে গলায় সে বুঝিয়ে বলল তারা আসলে ওই ইভিল গড দ্বারা প্রভাবিত। তারা বিশ্বাস করে যে কামনা বাসনায় পুরোপুরি গা ভাসালেই তাদের নিজেদের ইচ্ছাশক্তি আরও মজবুত হবে। যখন অনেক মানুষ একসাথে নিজেদের উন্মাদনার শেকল খুলে দেয়, তখন তারা একে অপরকেও প্রভাবিত করে। এতে তাদের ধর্মান্ধতা আরও বেড়ে যায় আর তাদের ক্ষমতা পৌঁছে যায় একেবারে চূড়ান্ত পর্যায়ে। আমাদের দৃষ্টিভঙ্গি ঠিক এর উল্টো। আমরা বিশ্বাস করি যে মাটির নিচের ফুটন্ত লাভা আর আগুনের মতোই বাসনাকে সবসময় হৃদয়ের গভীরে চেপে রাখতে হবে। শুধুমাত্র চরম প্রয়োজনের মুহূর্তে এটাকে মুক্ত করে দেওয়া যেতে পারে, যা জন্ম দেবে এক ভয়ঙ্কর শক্তির। সোজা কথায় বলতে গেলে এটা হলো লালসা আর সংযমের মধ্যকার পার্থক্য। ওই ইভিল গডের প্রভাবটা আসলে তার নিজের পাথওয়ের চাহিদার সাথেই সাংঘর্ষিক। মনে হচ্ছে কোথাও কোনো একটা গণ্ডগোল আছে। ক্লাইন চিন্তিত মুখে জিজ্ঞেস করল, তার মানে তোমরা ব্যাকল্যান্ডে পালিয়ে এসেছ আর এখন তারা তোমাদের খুঁজছে? গলিতে মৃত লোক কি শেষমেশ এই ব্যাপারটার সাথেই জড়িয়ে পড়েছিল? আমরা তাকে জড়াইনি। সে অন্য একটা কারণে নিজেই এর মধ্যে জড়িয়ে পড়েছিল। ক্লাইনের প্রথম প্রশ্নের সম্মতি জানিয়ে তার দ্বিতীয় অনুমানটার প্রতিবাদ করল ম্যারিক। তাহলে তোমরা ব্যাকল্যান্ড ছেড়ে পালিয়ে যাচ্ছ না কেন? লোয়েন কিংডম আর ডেসি বের সীমান্তে বেশ কয়েকটা বড় বড় শহর আছে। তাছাড়া তোমরা চাইলে ইন্টিস, ফেইসাক, ফেইনপ্টার, লেনবার্গ, ম্যাসিন অথবা অন্য যে কোনো দেশেও চলে যেতে পারো। তার মানে ব্যাকল্যান্ড না ছাড়ার পেছনে তোমাদের কোনো শক্ত কারণ আছে? সেটা কি হতে পারে? ক্লাইন কিছুক্ষণ চিন্তা করে বলল, ঠিক আছে, পুরো ব্যাপারটা আমি মোটামুটি বুঝতে পেরেছি। তোমাদের ঠিক কী ধরনের সাহায্য দরকার? আমার সিকোয়েন্স খুব একটা উঁচু দরের নয়, আর আমি কোনো শক্তিশালী বিয়ান্ডারকেও চিনি না। সরাসরি ওই গোপন সংগঠনের বিরুদ্ধে দাঁড়ানোর কোনো ক্ষমতাই আমার নেই। সিআর পাথওয়ের সিকোয়েন্স 7, 6 আর 5-এর পোষণ ফর্মুলা জোগাড় করা এবং লেনেভুসকে মেরে ফেলার পর ক্লাইনের আসলে ব্যাকল্যান্ডে পড়ে থাকার কোনো দরকার ছিল না। তার প্রতিশোধের পরবর্তী লক্ষ্য হল ইনসে জ্যাংওয়েল, যার কাছে আছে সিল্ড আর্টিফ্যাক্ট 008, আর তার সাথে ক্লাইনের শক্তির পার্থক্য এখনও আকাশ-পাতাল। অল্প সময়ের মধ্যে সফল হওয়ার কোনো আশাই আপাতত নেই। সে ওই লক্ষ্যের কাছাকাছি যাওয়ারও সাহস পাচ্ছে না, তাই ব্যাকল্যান্ড ছেড়ে চলে যাওয়াটা তার জন্য অসম্ভব কিছু না। খুব বেশি হলে অগ্রিম দিয়ে রাখা বাড়ি ভাড়ার টাকাগুলো নষ্ট হওয়ার জন্য তার একটু গায়ে লাগবে, এই আর কি। ক্লাইন যে কারণে এখনও এই বিশাল শহরে রয়ে গেছে তা হল এখানে প্রচুর বিয়ন্ডারের আনাগোনা। এখানে অনেক প্রয়োজনীয় রসদ আর উপকরণও সহজেই পাওয়া যায়। এসব কারণে নিজের সিকোয়েন্স বাড়ানোর জন্য এই জায়গাটা তার কাছে সবচেয়ে সুবিধাজনক মনে হয়েছে। এটা তার সেই সময়ের ডিভিনেশনের ফলাফলের সাথেও বেশ মিলে যায়। যখন আমি একজন ফেসলেস হয়ে উঠব আর সেটা প্রায় হজম করে ফেলব, তখন আমাকে সমুদ্রে পাড়ি দিতে হবে একটা মারমেইডের খোঁজে। হুট করেই ক্লাইনের মাথায় এই চিন্তাটা খেলে গেল। শ্যারন শান্ত গলায় উত্তর দিল, আমাদের সাপোর্ট হিসেবে থাকো। সবাই মিলে একজন সিকোয়েন্স 5 বিয়ান্ডারকে মেরে ফেলার জন্য। ক্লাইন কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করল, তোমাদের যা শক্তি তাতে ওই সংগঠনটা তোমাদের মারার জন্য মাত্র একজন সিকোয়েন্স 5 বিয়ান্ডার পাঠিয়েছে? কাল্টগুলোর সাধারণ বৈশিষ্ট্যই কি এমন মগজহীন হওয়া? তার কাছে এমন একটা সিল্ড আর্টিফ্যাক্ট আছে যেটা আমাকে খুব বাজেভাবে আটকে ফেলে। শ্যারন শান্ত গলায় উত্তর দিল। তার চেহারাটা ফ্যাকাসে হলেও মুখের অভিব্যক্তি ছিল দারুণ নমনীয়। এই পুরো ব্যাপারটা যে সামলাচ্ছে সে আসলেই একজন হাই সিকোয়েন্স বিয়ান্ডার। কিন্তু আমরা ইচ্ছে করে যেসব সূত্র ফেলে এসেছি সেগুলো তাকে অন্য পথে বিভ্রান্ত করে নিয়ে গেছে, ম্যারিক যোগ করল।
ব্যাপারটা এমন নয় যে ব্যাকল্যান্ডই আমাদের একমাত্র ঘাঁটি। যদি আমরা এই আশেপাশের এলাকাগুলোর দায়িত্বে থাকা লোকটাকে মেরে ওই সিল্ড আর্টিফ্যাক্টটা ছিনিয়ে নিতে পারি, তাহলে সাথে সাথেই আমরা ছদ্মবেশ ধরে পালিয়ে যাব। এরপর স্বাভাবিকভাবে আমাদের খুঁজে বের করার আর কোনো ভয় থাকবে না। ক্লাইন সংক্ষেপে সম্মতি জানাল। কিন্তু তোমাদের কেন মনে হলো যে আমি সাহায্য করতে পারব? আমাকে তো দেখেই কত দুর্বল মনে হয়। আর ওই লক্ষ্যবস্তু হল ক্ষমতাশালী একজন সিকোয়েন্স 5 বিয়ন্ডার, যার কাছে আবার অদ্ভুত একটা সিল্ড আর্টিফ্যাক্টও আছে। তুমি শুধু একজন সিকোয়েন্স নও, তুমি সত্যিই খুব স্পেশাল। শ্যারন তার নীল চোখ দুটো দিয়ে নিঃশব্দে ক্লাইনের দিকে তাকাল, তারপর অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে কথাটা বলল। হাহা। ক্লাইন শুধু একটা শুকনো হাসি দিয়েই উত্তর দিল। শ্যারনের মায়াবী গলাটা আবার বেজে উঠল। তাছাড়া তোমার কাছে এখনও ওই চোখটা আছে। ওই চোখ? তুমি কি ম্যারিওনেটের স্ট্রোসাগর রেখে যাওয়া অল ব্ল্যাক আইটার কথা বলছ? ক্লাইন হালকা করে মাথা নাড়ল। কিন্তু আমি ওটার খুব সামান্য অংশই ব্যবহার করতে পারি, আর ট্রু ক্রিয়েটারের প্রভাবে দূষিত হওয়ায় ওটা খুব বেশি প্রভাবও ফেলতে পারে না। এটুকুই যথেষ্ট। শ্যারন সবসময় খুব মেপে মেপে কথা বলে। ম্যারিক যোগ করল, আমরা যে সিকোয়েন্স 5 বিয়ন্ডারকে সামলাতে যাচ্ছি তার বৈশিষ্ট্যগুলো অনেকটা শ্যারনের মতোই। একমাত্র তোমার ওই চোখটাই তাকে খুঁজে পেতে আমাদের সাহায্য করতে পারবে। ঠিক সেই মুহূর্তে শ্যারন আবার বলে উঠল, ম্যারিক হবে প্রথম টোপ, আমি হব দ্বিতীয়টা, আর তুমি হবে ওই শিকারী যার দায়িত্ব হল এই সমস্যার সমাধান করা। আমি সম্পূর্ণ নিরাপত্তার কোনো গ্যারান্টি দিতে পারছি না, তবে তুমি যে আমাদের চেয়ে অনেক বেশি নিরাপদ থাকবে সেটা নিশ্চিত। কথাগুলো বেশ আন্তরিকই মনে হচ্ছে, কিন্তু আমাকে ডিফিনিশনের মাধ্যমে আগে ব্যাপারটা নিশ্চিত হতে হবে। ক্লাইন কয়েক সেকেন্ড চিন্তা করল, তারপর বলল, ওই লোকটার বৈশিষ্ট্য আর সিল্ড আর্টিফ্যাক্ট সম্পর্কে আমি আরও বিস্তারিতভাবে বুঝতে চাই। তারপরেই কেবল আমি কোনো সিদ্ধান্ত নিতে পারব।